ভারতের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দিলে ভারত সফরে যাবেন না তারেক রহমান। এমন কঠোর অবস্থানকে ঘিরে ইতিমধ্যেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্ক। বাংলাদেশের পক্ষ থেকে এমন শর্ত আসবে আর তারেক রহমান সরাসরি ভারতের মোদী সরকারের সামনে এতটা কঠিন অবস্থান নেবে, এটা হয়তো দিল্লির অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। কারণ বাংলাদেশের রাজনীতিতে ভারতকে নিয়ে এতটা কঠোর বার্তা দেওয়ার নজির খুব বেশি একটা নেই। প্রায় কয়েক দশক আগে জিয়াউর রহমানের সময় ভারত বাংলাদেশ সম্পর্কে বেশ কিছু ইস্যুতে ঢাকার অবস্থান ছিল যথেষ্ট দৃঢ়। তবে এবার সেই রাজনৈতিক ধারার সঙ্গে তারেক রহমানের বর্তমানের অবস্থানকে তুলনা করছে অনেকেই। আর এই অবস্থানই এখন দিল্লির জন্য নতুন কূটনৈতিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল শিবালাও তারেক রহমানের অবস্থান নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বক্তব্যে তিনি দাবি করেন, তারেক রহমান এমন একটি পরিস্থিতি তৈরি করেছেন যেখান থেকে ভবিষ্যতে বের হয়ে আসা কঠিন হতে পারে। শিবালের ভাষ্য অনুযায়ী ভারত সফরের সঙ্গে শেখ হাসিনার প্রত্যাপনের বিষয়টি যুক্ত করা অত্যন্ত কঠোর সিদ্ধান্ত। তার মতে কূটনীতিতে আলোচনার দরজা সবসময় খোলা রাখা উচিত। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও একই ধরনের ভুল করেছিলেন। অর্থাৎ দিল্লির সাবেক এই কূটনীতিকের বক্তব্যে এটাই পরিষ্কার, তারেক রহমানের অবস্থানকে ভারত সহজভাবে দেখছে না। তবে অন্যদিকে ভারতের আরেক সাবেক জ্যেষ্ঠ কূটনৈতিক বিদ্যাভূষণ সানি অনেকটা ভিন্ন সুরে কথা বলছেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর হলে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে নতুনভাবে গড়ে তোলার একটা বড় সুযোগ তৈরি হতে পারে। কিন্তু তারেক রহমান যদি ভারতে না যান তাহলে এই সুযোগ নষ্ট হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। এমনকি দীর্ঘ সময়ের জন্য দুই দেশের মধ্যে যোগাযোগের পথও কঠিন হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন এই সাবেক কূটনীতিক। তার মতে বাংলাদেশ ও ভারতের মধ্যে এখনও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি তিস্তার পানি বণ্টন। দুই দেশের মধ্যে তিস্তা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হলেও এখনও চূড়ান্ত সমাধান আসেনি। একইভাবে রোহিঙ্গা সংকটও বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। বিদ্যাভূষণ সনির মতে ভারত চাইলে মিয়ানমারের সঙ্গে নিজেদের সম্পর্কের কাজে লাগিয়ে রোহিঙ্গা প্রত্যাবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের জন্য ভূমিকা রাখতে পারে। আর তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর হলে এসব বিষয় নিয়ে সরাসরি আলোচনা করার সুযোগ তৈরি হতে পারে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সাবেক ভারতীয় কূটনৈতিক তারেক রহমানকে সরাসরি ভারত বিরোধী নেতা হিসেবেও দেখছেন না। তার দাবি, তারেক রহমান ব্যক্তিগতভাবে ভারতের বিরুদ্ধে কোনো কঠোর বক্তব্য দেননি। তাই তার মতে নয়াদিল্লির উচিত সম্ভাব্য ভারত সফরকে সংঘাতের বদলে একটি সুযোগ হিসেবে দেখা। কিন্তু বাংলাদেশের অবস্থানও এখন আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট। ঢাকার বক্তব্য হলো, ভারত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেশী হলেও বাংলাদেশ কোনো দেশের উপর নতজানু হয়ে সম্পর্ক পরিচালনা করতে চায় না। সম্পর্ক হবে পারস্পরিক সম্মান, সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে। আর শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টিও বাংলাদেশের কাছে কোনো আবেগের বিষয় নয়, এটি আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়ার অংশ বলেই ঢাকার দাবি। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই চুক্তির আওতাতেই শেখ হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে বলে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে। এদিকে শেখ হাসিনাকে ঘিরে ইতিমধ্যেই ঢাকা ও দিল্লির মধ্যে একাধিকবার কূটনৈতিক টানাপোড়েনের তৈরি হয়েছে। সম্প্রতি নয়াদিল্লিতে শেখ হাসিনার একটি প্রকাশ্য অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়েও বাংলাদেশ অসন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়। তবে ভারত ওই অনুষ্ঠানের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা থাকার বিষয়টি অস্বীকার করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল জানান, অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের আয়োজন ছিল এবং ভারত সরকারের এতে কোনো ভূমিকা ছিল না। তিনি আরও স্পষ্ট করেন, অনুষ্ঠানে যে বক্তব্য বা মতামত দেওয়া হয়ে থাকতে পারে সেগুলোকে ভারত সরকারের বক্তব্য হিসেবে বিবেচনা করা উচিত নয়। এখন আসা যাক সবচেয়ে আলোচিত এবং স্পর্শকাতর প্রশ্নে। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে যে নানা দাবি ও আশঙ্কা ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে সেগুলোর ভিত্তি কতটা শক্ত? বিভিন্ন রাজনৈতিক মহলে দাবি করা হয়েছে, অতীতে তারেক রহমানকে লক্ষ্য করে নানা ধরনের ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে। এমন দাবির সঙ্গে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের নামও বিভিন্ন সময় আলোচনায় এসেছে। দাবি করা হয় সুব্রত বাইনকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল
এবং পরবর্তীতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন। আবার মেজর মোজাফফর হোসেনকে নিয়েও এমন অভিযোগ আসে যে তিনি তারেক রহমানের অবস্থানের আশেপাশে অবস্থান করছিলেন। তবে এসব ঘটনাকে ভারতের সরকারি পরিকল্পনা হিসেবে চূড়ান্তভাবে প্রমাণিত বলা যায় না। এসব অভিযোগের পিছনে কী ধরনের প্রমাণ রয়েছে সেটি এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবেই রয়ে গেছে। কিন্তু রাজনৈতিক বাস্তবতা হলো তারেক রহমান এখন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা। তাকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি তৈরি হলে সেটি শুধু একজন রাজনৈতিক নেতার বিষয় থাকবে না, বরং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির উপর এর বড় প্রভাব পড়তে পারে। আর এখানেই জিয়াউর রহমানের প্রসঙ্গ সামনে চলে আসে। জিয়াউর রহমানের হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা। সেই ইতিহাসের কারণেই তারেক রহমানের নিরাপত্তা নিয়ে যে কোনো আশঙ্কাকেই স্বাভাবিকভাবেই ব্যাপক রাজনৈতিক আলোচনা তৈরি করে। তবে বর্তমান সময়ে তারেক রহমানকে হত্যার কোনো নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবে চলছে এমন দাবি নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হয়েছে এমন কোনো তথ্য সামনে আসেনি। তারপরও ভারত বাংলাদেশের সম্পর্কে বর্তমান টানাপোড়েনের কারণে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। কারণ একদিকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের চাপ, অন্যদিকে ভারত থেকে আসছে তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে ভিন্ন ভিন্ন বার্তা। একজন সাবেক ভারতীয় কূটনৈতিক বলছেন কঠোর অবস্থান নিয়ে তারেক রহমান নিজের জন্য সমস্যার পথ তৈরি করছেন। অন্য একজন বলছেন তারেক রহমানের ভারত সফর হলে দুই দেশের সম্পর্ক নতুনভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। তাহলে দিল্লি আসলে কি চায়? তারা কি তারেক রহমানের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়তে চায়, নাকি শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে বাংলাদেশ ও ভারতের মধ্যে বড় ধরনের কূটনৈতিক সংঘাত সামনে আসছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি যদি ঢাকার পক্ষ থেকে অব্যাহত থাকে তাহলে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর কি আদৌ হবে? কারণ এই মুহূর্তে ঢাকা যে বার্তা দিচ্ছে তা বেশ পরিষ্কার। ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে, কিন্তু সেই সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। আর দিল্লির জন্য বাংলাদেশকে উপেক্ষা করার সুযোগ খুবই সীমিত। দুই দেশই ভৌগোলিকভাবে পারস্পরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী। বাণিজ্য, সীমান্ত, পানি, নিরাপত্তা এবং আঞ্চলিক রাজনীতির মতো বহু বিষয়ই একে অপরের সঙ্গে কাজ করা প্রয়োজনীয়তা রয়েছে। তাই সামনের দিনগুলোতে কূটনৈতিক আলোচনায় হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ। কিন্তু যদি দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকে তাহলে ঢাকা দিল্লির সম্পর্ক নতুন করে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে। দর্শক, আপনারা কি মনে করেন তারেক রহমানের ভারত সফরের সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি যুক্ত করা কি বাংলাদেশের জন্য সঠিক কূটনৈতিক কৌশল, নাকি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক রাখতে এই দুটি বিষয় আলাদা রাখা উচিত? আপনার সিদ্ধান্ত জানান আমাদের কমেন্ট বক্সে। আর তারেক রহমানের নিরাপত্তা নিয়ে যেসব আশঙ্কা এবং অভিযোগ সামনে আসছে সেগুলোকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত জানান মন্তব্যের ঘরে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এই চ্যানেলে আপনি প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অল করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। বাংলাদেশ ভারতের সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি এবং দেশের গুরুত্বপূর্ণ সকল সংবাদ সবার আগে পেতে ফেসবুকে আমাদের ফলো করতে পারেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি আপন আহমেদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।